টাকা পয়সা কোনো বিষয় না, এই 4 মিলিয়ন 5 মিলিয়ন তো কি দিলে? আরে আমার কাছে দিয়ে যাইব, আর আমি ডান্না করে ছেড়ে দেবো। আমি যে ব্রিমলির কোণার মধ্যে বাড়িটা $1.5 মিলিয়ন কিনা দিলাম, দেখলে কি কইবা? ওয়ান্ডারফুল হাউস। তো যা বলছিলাম গোলাপ তো আর পাই না, তখন তো ইন্টারনেট গুগল এগুলো ছিল না, একেও কি জিজ্ঞেস করি। রহিম ভাই, রহিম ভাই, আপনি একা আছি? ওর হঠাৎ শরীরটা খারাপ হয়ে গেল, তাই আজকে আসতে পারলো না, আরেকদিন আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরে ভালো হচ্ছে। আসুন এই সবার সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আমার সব বন্ধু বান্ধব এখানে আছে। প্রথমেই হচ্ছে রিয়েলটর জয়, আরিফ সর্বদানি। ব্যারিস্টার প্রমোদ হিল্লোল, আরিফ সর্বদানি। নাইস। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহ্লাদ ভাই, আরিফ সর্বদানি। সর্বগুণ আমার বন্ধু সচিন। আচ্ছা বসুন। আরিফ ভাই কানাডায় চাইনিজ মার্কেটে বাজার করতে গিয়ে তার সাথে আমার পরিচয়। আরিফ ভাইয়ের গুণের কথা আর কি বলবো, তিনি একাধারে একজন তুখোড় উপস্থাপক, রেডিও টেলিভিশনে কাজ করেছেন, আবার নৃত্য অসম্ভব ভালো। তাইলে তো ওনার সাথে আরেকবার পরিচয় হওয়া দরকার। ভাই আমার নাম তো বলছি জয়। ক্যানাডাতে যখন এসে পড়ছেন, বাড়ি তো কিনবেন টুডে অর টুমরো। আচ্ছা ভাই একটা কাজ করে ফোন নাম্বার 437 ফোন নাম্বারটা 437 আর ইমেল অ্যাড্রেসটা আরিফ। ঠিক আছে ঠিক আছে। আর এই রাখেন, এই আমার একটা এই জি। কার্ড রাখেন, আচ্ছা যে কোনো প্রয়োজনে খালি একটা ফোন কল করলে হবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, অবশ্যই, এনজয় এনজয় এনজয়। আপনি রেডিওতে কাজ করতেন? বাংলাদেশ বেতার নাকি এফএম বেতার? বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্র? ঢাকা কেন্দ্রে। ওই বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রে আমিও ছিলাম, এখনো আমার কিছু বন্ধু বান্ধব সেখানে আছে। আচ্ছা, ওই উপস্থাপনা বিভাগের মুখ্য উপস্থাপকের নাম কি এখন? হ্যাঁ, উনি কি ওই মাহবুব ভাই? না মানে আমি ঠিক না মানে আহা, মাহবুব সোবহান, শার্দুল মোস্তফা, কবির ভাই, এদের সাথে আপনার পরিচয় নেই? না আমি ঠিক সরাসরি উপস্থাপনা বিভাগে কাজ করি। রহিম যে বললো আপনি রেডিওতে কাজ করতেন? না মানে আমি মাঝে মধ্যে ওই কৃষি বিভাগের একটা অনুষ্ঠানে কৃষি চাষের উপর আর্টিকেল করতে যাই। বলেন কিসের সাথে কিসের তো? আচ্ছা, একটু গানা বাজনা হলে মন্দ হতো না, কি বলেন? হ্যাঁ, আমি আবার গাড়িতে ক্যারিওকে নিয়ে এসেছি। তার রহিম ভাই নিয়ে আসবো নাকি? আরে এতক্ষণ বলেননি কেন? আরুন আরুন, আমি বরং নিয়ে আসি। হ্যাঁ ধ্যান হবে। তাহলে তো বেজায় চলবে। একদম একদম। খাওয়া হইলো, পিলা হইলো, এবার গান বাজতে হবে। হ্যাঁ, তাহলে আমি এই ফাঁকে একটু বিড়ি ফিকে আসি। আসতে আসি। আপনারা তো কৌতুক বলার আগে হেসে সারা, কৌতুক আর কি বলবো? আস্তে হাসুন, বেশি জোরে হাসবেন না। আমার স্বামীকে তো চিনিনি, হাসি শব্দ কানে গেলে কিন্তু বলবে এই চলো যাই, এখানে থাকবোই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দিদি শুনলাম আপনি নাকি টিউশনি করেন, তা কেমন চলছে? খুব ভালো খুব ভালো। আচ্ছা, এত যে ভালো কি আর বলবো। আর নতুন কোনো ছাত্রছাত্রী নিচ্ছি না কেন? আমার কথা হলো অল্প পড়াবো, ভালো করে পড়াবো। তা আপনি বাচ্চাদের পড়ান নাকি? হ্যাঁ আপা, ক্লাস 1 থেকে শুরু করে গ্রেড 12 পর্যন্ত পড়ানোতে তরুণকে আমি 1 নাম্বার। ও মা, আপনি জানেন না? সমস্ত তরুণ জানে। আপনি কি সাবজেক্ট পড়ান আপা? মেথ এন্ড অনলি মেথ। ওটা পড়িয়েই তো কুল পাই না। যদিও ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবই আমি পড়াতে পারিনি, সবই আমার তটস্থ, কিন্তু মেথের স্টুডেন্টদের সামনে আর সময়ই বের করতে পারি না। আর মেথ আমার এত ভালো লাগে কি আর বলবো, সারাদিন খালি মনে হয়
হয়তো সত্যি মতো বলতে পারলেও মিথ্যেটাও সত্য হয়ে যায়। আপনার লেখাপড়া আর সেটাও কি ওই ম্যাথের উপরে দিদি? আর বলবেন না, ঢাকা ভার্সিটি চান্স পেলাম, মেডিকেলে চান্স পেলাম, বুয়েটে চান্স পেলাম, জাহাঙ্গীরনগরে চান্স পেলাম, কিন্তু আমার মন পড়ে আছে ম্যাথমেটিক্সে। মাকে বললাম মেথে যেহেতু পড়বো দূরে গিয়ে লাভ কি, বাড়ির পাশে ভেড়াডাঙ্গি কলেজে ভর্তি হয়েছে। বেশি হয়ে যাচ্ছে। এরপর না হয় আবার বলে বসে নাসায় চাকরির অফার পেয়েছে। আহা, বুয়েটে চান্স পেয়েও আপনি গেলেন না? কেমনে যাবো আপা? আমার টার্গেটে তো ম্যাথমেটিক্স। বুয়েটে তো সিভিল পড়াবে, আর্কিটেক্ট পড়াবে, খালি তো আর মেথ পড়াবে না। তাই না, এইভাবে আর চলে না। এত বড় একটি শহরে ভালো একটি নাটকের দল নেই, গানের দল নেই, আবৃত্তি সংগঠন নেই, এভাবে কিভাবে সংস্কৃতির বিকাশ করবে? সরি 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 রহিম ভাই, একটু দেরি হয়ে গেল ভাই। আপনি তো দেখি ব্যাপক আড্ডা জমিয়ে ফেলেছেন আজকে। হ্যাঁ, রাস্তায় আসার সময় দেখলাম একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট। হাজার হলেও সাংবাদিকতার রক্ত তো শরীরে, না থেমে আর পারলাম না। কোথায় আবার অ্যাক্সিডেন্ট হলো? আর বলবেন না, সে এক মস্ত ইতিহাস। 401 থেকে কেনেডিতে বের হয়েছি মাত্র, অমনি এক নাদান ড্রাইভার হঠাৎ ডান থেকে নিল বামে টান। পেছনের ড্রাইভার অত পাকা না, দিল ভাগিয়ে। তারপর তো শালার ঝগড়া ঝাঁটি, পুলিশ ইত্যাদি ইত্যাদি। তা আপনি সেই জ্যামে আটকে গেলেন? আরে না রে ভাই, ওই যে বললাম, হাজার হলেও সাংবাদিকতার রক্ত তো শরীরে। দেশে যে 15 বছর সাংবাদিকতা করলাম, তার অভ্যাস কি আর এত সহজে ছাড়া যায়? আমি ওই গাড়িটা একটু রাস্তার পাশে পার্ক করে বিস্তারিত দেখতে গেলাম। ও তাই বলুন। তা বিস্তারিত জেনে কি লাভ হলো? কোথাও কোনো রিপোর্ট করবেন নাকি? থাক, বাদ দিন সব। আচ্ছা, আপনার সাথে আমার পরিচয় নেই। আমি বৃত্তাংশু। এই একটু একটা আবৃত্তি টাবৃত্তি করি আর কি। আরিফ সর্বকাজী। কি সর্বকাজী? আরিফ সর্বকাজী। ও তা বেশ বেশ, আপনি তো নিশ্চয়ই সকল কাজের কাজই তাহলে। আচ্ছা আল্লাহ ভাই, ওই আবৃত্তি সংগঠনে কি আলোচনা হচ্ছিল? না, বলছিলাম এত বড় একটি শহরে ভালো একটি গান কবিতার দল নেই। কে বলেছেন এই? গত মার্চ মাসে আমাদের গ্রুপের ওই বনলতা সাই সাই প্রোডাকশনে দেখেছেন? কি নাম বললেন? বনলতা সাই সাই মানে কি? এর মানে হচ্ছে বনলতার কথা মনে হলেই বুকের ভিতর সাই সাই বাতাস বয়ে যায়। কালে কালে আরো কত কথা শুনবো। কিছু বললেন? না 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 না, কিছু বলিনি। বললাম ওই ঘোর কলিকাল ছাগলে চাটে বাঘের গান। বাহ, 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 কি সুন্দর নাম! সামনের মাসের গ্রুপ মিটিংয়ে ছাগলে চাটে বাঘের গাল, এই নামটি প্রস্তাব করব আমি। ফেসবুকে যে হারে মারামারি চলছে আপনাদের গ্রুপ মেম্বারদের মধ্যে, তাতে আগামী প্রোডাকশন পর্যন্ত আপনাদের গ্রুপ টিকবে তো? দেখুন, গ্রুপ টিকবে কি টিকবে না তা বড় কথা নয়। বড় কথা হচ্ছে একটি গ্রুপ ভেঙে কয়টি গ্রুপ হচ্ছে। একটি গ্রুপ ভেঙে একটি গ্রুপ হলে তো কোনো লাভ হলো না। একটি গ্রুপ ভেঙে 10টি গ্রুপ হলে বরং চর্চাটা বাড়বে, সংস্কৃতি ছড়িয়ে পড়বে কমিউনিটির রন্ধ্রে রন্ধ্রে। বোঝাতে পেরেছেন মানে? বুঝিয়ে ছিঁড়েছেন মশাই। সাথে কি বলে, ইংরেজ 3 জন হলে বানায় ফুটবল দল, ইন্ডিয়ান 3 জন হলে বানায় ক্লাব, আর বাঙালি 3 জন হলে 3টি রাজনৈতিক দল। তা আপনার লেখালেখি কেমন চলছে রহিম ভাই? চলছে, ফেসবুকে তো দেখেনি। সমাগত শুধু আর গল্প কথা নয়, এবার গান হবে, ফান হবে, হবে না। একটু প্লিজ। ঠিক আছে, ঠিক আছে, হ্যালো, ঠিক আছে, হ্যালো। প্রহর,
খুব ভালো। এগুলো কি বলছে না? আবার কি হল? কি বললাম আমি? ওই যে বললেন মুখ ধুয়ে চেয়ে থেকেছি। হ্যাঁ, কবি তো তাই বলেছে, ঘুম থেকে উঠে মুখ ধুয়ে তারপর চেয়ে থাকার কথা। আরে ওটা মুখ ধুয়ে না, তবে ওটা হচ্ছে মুগ্ধ, মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছে, বুঝেছেন? মুগ্ধ হয়ে গেল মুগ্ধ হয়ে। বেচারির মুখে অনেক দুর্গন্ধ তো, ভালো করে ধুয়ে তারপর চেয়ে থাকবে। হাসি কি হলো? আচ্ছা ঠিক আছে, আমরা বরং একটা কবিতা আবৃত্তি শুনি বিদ্যাংশু দাদার কাছ থেকে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। রহিম ভাইকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর এই আয়োজনটি করেছেন আজকে। আমি অনেক কষ্ট করেছি। আমিও অনেক কষ্ট করেছি। রহিম ভাই থ্যাংক ইউ। তো কবিতা তো হবেই, আপনারা তো জানেনই ভালোরা তো আসলে একটু পরেই করে। তো আসুন আগে আমরা একটু নুরিয়াবার কণ্ঠে একটা গান শুনি। আসুন আমি না আচ্ছা ভালোরা তো পরেই করে। ভাবি নতুন গান শিখেছে, আগে ভাবির গানটা শিখে তারপরে না হয় আমি গাবো। আমার কেন জানি আমি সব বলছেন আজকে আমার গলাটা আবার একটু বসে সাগরের দিক থেকে ওই চ্যাটটা না? হ্যাঁ ওকে। বাহ 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 বাহ, খুব ভালো গেছে, খুব ভালো গেছে, খুব ভালো গেছে। আসলে হয় কি, আমরা অনেক সময় না জেনে অনেক রকম ভুল করি। ওই যে বললেন না তারা ক্রান্তি এনে, ক্রান্তি বলে তো কোনো শব্দ হয় না, ওটা হবে তারার ক্লান্তি এনে। ওই দূর আকাশে তারা কি একা থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছে, তাই এখানে বলা হয়েছে তারার ক্লান্তি এনে। বুঝতে পেরেছেন না? এই যে শুনুন, আপনার তো দেখছি ভারী জ্ঞান। ভাই আবার কি হলো? আপনার জ্ঞানের বহর থেকে আমার কাঁদতে ইচ্ছে করছে। কি বলবো? কান্তি মানে জানে কি? কান্তি মানে হচ্ছে সৌন্দর্য, রূপ। এখানে তার রূপের কথা বলা হয়েছে, বুঝেছেন? কি আরো কিছু বলতে চান? কি? বুঝেননি এখন? আমার ছাড়াই কি গানের অনুষ্ঠান শুরু হয়ে গেছে নাকি? এই ভাই, আরে আপনিও গান ধরবেন? আমি অনেকক্ষণ ধরে বসে আছি কবিতা বানানোর জন্য। বিন্দু বাবু না কবিতা শুনুন। আগে কবিতা, হ্যালো 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 হ্যালো। আচ্ছা বেসটা কি ঠিক আছে? বেসটা ঠিক আছে? হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। রোল ভাই, হ্যাঁ, একটা স্যাড মিউজিক দিয়ে দেন তো। আপনাদের সবার খুব পরিচিত একটি কবিতা, স্যাড মিউজিক। ওকে। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, জিহ্বায় উচ্চারিত প্রতিটি শক্ত শব্দ কবিতা, কুশিত জমির প্রতিটি শস্য দ্বারা কবিতা, আমি কিংবদন্তির কথা বলছি। হয়েছে হয়েছে হয়েছে। জিহ্বায় উচ্চারিত প্রতিটি শক্ত শব্দ কবিতা না, জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। আর কিংবদন্তি, কিংবদন্তি কি? হ্যাঁ বলুন, ওটা হচ্ছে কিংবদন্তি। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তিনি বলতেন, প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। এই চলো, দেরি হয়ে যাচ্ছে। আরে যাইবেন মানে? আরে আমার গান না শুনে কেমনে যান? এই এবার আমার গান। আর আপনার
আপনি তো সবাই জানেনই আমি ওই একটু একটু এই রাগ সঙ্গীত প্র্যাকটিস করি রাগের উপরে একটা আধুনিক গান শুনতে ঠিক আছে প্রহর এই ট্র্যাকটা পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে ওকে ঠিক আছে সব পালাই বাবা মাঝে মাঝে আম পরে তার শব্দ করে মাঝে মাঝে আম পরে তার শব্দ করে ঠিক তখন থেকে বলছি চলো 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 দেরি হয়ে যাচ্ছে চলো চলে আর হলো কি হঠাৎ চললি যে আরে সর্বকাশী ভাইয়ের নাচও দেখা হলো না নাচে যাবি বলতো এতক্ষণ যা দেখলাম আর যা খেলাম এরপরে আবার রাতের খাবার খেলে ওই বদহজমটাই হয়ে যাবে এই চলো যাবি বাড়িতে এসে তোমরা সবাই ভালো থাকো, হ্যাঁ? বাবা, রোহিত চাচার ফোন, ধরবো? কে রোহিত চাচা। না 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 ধরার দরকার নেই রেখে দে বাবা, আবার রোহিত চাচা। মনে হয় কোনো জরুরি বিষয়। ধরবো? আচ্ছা ধর দেখ কি বলে আমার কথা জিজ্ঞেস করলে বলবি আমি ওয়াশরুমে পরে কল ব্যাক করবো হ্যালো চাচা, বাবা বলেছেন তিনি বাথরুমে। কোনো জরুরি কিছু থাকলে আমাকে বলতে পারেন। বাবা পরে ব্যাক করবেন। হ্যাঁ হ্যালো ও মামুনি কেমন আছো সব খবর ভালো তো পড়াশোনা কেমন চলছে তা তোমার বাবা এখন কোথায় বাবা, বাবা, ব্যাস। এই তো আমার সামনে সবাই। হ্যালো কি রে তুই কি আজকাল সোফাতেই বাথরুম সারিস নাকি এই হাসবি না হাসলে কিন্তু ফোন কেটে দেবো ওহো ভুল হয়ে গেছে দোস্ত ফোন কাটিস না একটু জরুরি দরকার তোর বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে আছি উপরে আসবো না 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 এখন আসবি না আমি এখন ঘুমোবো এই সন্ধ্যায় কে ঘুমায় দরজা খোল বেটা যখন বললাম না আমি বাসায় নেই এখন দরজা খোলা যাবে না কালকে কফি হাউসে দেখা হবে এই তো চলে এলাম চলে এলাম হ্যাঁ উদ্ধার করে দিল তো বাইরে দাঁড়িয়ে কল না করে সরাসরি ঢুকে গেলেই তো পারতি আরে এটা তো বাংলাদেশ না কানাডায় ফোন না দিয়ে আসাটা একটু অবহেলা হয়ে গেল তাই দরজায় দাঁড়িয়ে দিকে ফর্মালিটিটা
শেষ করলাম। হাসছি তো এতে হাসির কি ও হাসতে কিন্তু দেখুন আমি ঠিক বুঝি না হাসির সাথে তোর এত শত্রুতা কিসে? বিয়ের করে দিবি, বিয়ের করে দিয়ে করে ঠককে দিস কেন? তুই কি জানিস না অতিথি সাক্ষাৎ নারায়ণ? সাক্ষাৎ নারায়ণ ওসব ঠানাই পানাই কথা রেখে যা বলতে চাস বলে তাড়াতাড়ি বিদায় আরে বলছি যে বলবো বলেই তো এলাম। আগে 20 টাকা বের কর। কেন দরকার টাকা নেই? 20 টাকাও নেই? তুই গরিব জানি, কিন্তু এতটা গরিব তা তো জানতাম না। রাত দুপুরে বাড়ি এসে $20 চাইছে, আবার আবার বড় বড় বাচ্চি। আচ্ছা তোকে 20 টাকা দিতে হবে কেন বল? একটা খুশির খবর আছে দোস্ত। বলে ফেল। এবারের বই মেলায় আমার একটা বই বের হয়েছে, ভাবলাম তোকে প্রথম কবিতা দিই। ওরে বাবা, তুমি আবার লেখক হয়েছো? আবার বই ছাপিয়ে বাড়ি বাড়ি সে বই বিতরণ করছো? ফেসবুকে তো কোনো পোস্টই দেখলাম। দেখো দোস্ত, নিজের বই নিজে বিক্রি না করলে কি চলবে? ওই ফেসবুকের পোস্টে শুকনো লাইক আর কমেন্টে কি আমার কাছে টাকা উঠবে? উঠবে না। তাই আগেই টাকাটা তুলে নি, $1000 দিয়ে ছাপিয়েছি। যা বলা যায়, পরে নাম কামানো যাবে। তোর কি ধারণা সবাই তোর বই কিনবে? আমি অন্তত কিনবো না। মাগনা দিলে যে রেখে যা। দেখ, বন্ধু হয়ে বন্ধুকে এত ছোট করা কিছু হচ্ছে? ফেসবুকে তো ঠিকই আমার লেখা লাইক মারিস। ফেসবুকে তোর লেখা আমি লাইক করি। ওই লাইকের কথা বলবি না, আমি কারো ওই ফেসবুকে লাইক টেক দিই না। হ্যাঁ হ্যাঁ, দু একটা লেখা তোর যদি ভালো হয় সেগুলোতে আমি লাইক দিয়েছি। এখন তো আবার লাইকের বিনিময় হয়, লাইক না দিলে নাকি লাইক মেরে না। যা ভিডিওটাই তো দিনটাই খারাপ করে। ভেবেছিলাম তোকে দিয়ে এই বনিটা করি, তা তো হলোই না, উল্টো অপমানিত হলাম। গতবার আমার নাটকে 3টা টিকিট কিনতে বলেছিলাম, গিয়েছিল মাত্র একটি, তাও বহুবার ঘুটানোর পরে। এই নে $10। বাবা যা পাস তাই তো লাভ নেই। আরে এটা তো মাঝে ভাগা হলো বেটা, দাম দর হবে। $20 মানে $20, $1 কম হবে না। দরকার না তোর বই কেনা, কুত্তার পেটে কি হজম হয়? গালাগালি করবি না, বাড়ি বয়সে গালাগালি করছিস বলো? না, আমাদের বয়স 40 পেরিয়ে গেছে, আর কেনাডাতেই থাকি, তাই গালাগালিতেই থাকতে হচ্ছে। আগে বয়স থাকলে আজ তোর সাথে মারামারি হয়ে যেত। আচ্ছা তুই এমন কেন রে বেটা? রামগুরুরে ছাড়া ও মা, হ্যাঁ বাড়ি বয়ে বই বিক্রি করতে এসেছে, যেই বলেছি কিনবো না অমনি অমনি বাবুর রাগ হয়েছে, মারতুদ্ধ হয়েছে। হ্যাঁ আমাকে রামগুরুর ছাড়া বলে গাড়ি দেওয়া হচ্ছে না। আচ্ছা আমি যদি রামগুরুর ছাড়া হই তবে তুই কি? হ্যাঁ তুই কি? আপাতমস্ত তুই একটা রাম ছাগলের ছাড়া। এই নে এই এই 10 এই $20 নে নিয়ে বিদায় হ। তুই আমাকে ভিক্ষুক পেয়েছিস না? ভুলে যাস না আমি সিআরএতে চাকরি করি। তোর মতো ইতরের কাছে বই না বেশিও হয়। আমি চললাম। সিআরএতে চাকরি করে, সিআরএতে চাকরি করে। আর এরকম চাকরি অনেকেই করে, কিন্তু তোর মতো ফুটো হয় না বুঝলি? দেখ 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 তোর বইকে কিনে দেখ মেরে ভাই, দেখ যদি $1000 না তুলতে পারে আমার নাম রহিম না। হাসতে হাসতে যারা খুশিতে মুশারা রামগুরুর লাগছে না খুশি নাকি তারা রামগুরুর ভাষা অমর বীরের ভাষা রামগুরুর ভাষা অমর বীরের ভাষা হাসির হাওয়া বন্ধ সেটাই কিসে সেটাই আশা। নতুন ভাইকে লিখতে দেখলাম মনে হলো। হ্যাঁ এসেছিল। কেন? কেন বলিনি? না মানে ওর একটা বই বেরিয়েছে তো তাই। কিসের বই? কিসের আবার ওর
নিজের বই, ওই যে ফেসবুকে যা লিখে টেকে ওইগুলো নিয়ে। ও মা, ওনার বই বের হয়ে গেছে কবে? কে জানে, দেশ থেকে ছাপিয়ে এনেছে। এখন তো নিজের গার্জেন পয়সায় সবাই কবি লেখক। তা সে তোমাকে বুঝি প্রথম সৌজন্য কপিটা দিতে এসেছিল? আমার কাছে প্রথম কবিতা বিক্রি করতে এসেছিল। তোমার কাছে বেচতে এসেছে কেন? দেশের বই মেলাতে চলে গেলেই তো হয়। আজকাল ফেসবুক তো দেশের বই মেলার পোস্টে ছয়লা। কার কয়টা বই বের হলো, কে কোন কাস্টমারকে অটোগ্রাফ দিল, কোন পাঠক নিজে এসে খুঁজে লেখককে বের করলো, কোন লেখকের খোঁজে পাঠকের হাগু বের হয়ে গেল। গল্পই তো চলছে। ওই 1000 টাকা, না না ডলার, 1000 ডলার দিয়ে এখানে বসে বই ছাপানো যত সহজ, $4000 বিমান ভাড়া দিয়ে দেশে গিয়ে বই ছাপানো অত সহজ না। তাই হয়তো জানি, গেলে তো ফেসবুকে দেখতেই পেতে। এই শুনো না, সেদিন একজন বলছিলেন আমাদের এক লেখিকা নাকি বিমানের ইকোনমি ক্লাসের টিকিট কেটে বিজনেস ক্লাসে গিয়ে ছবি খিঁচে সাঁটাচ্ছিলেন। পরে তাকে ফোন করে তুলে দেওয়া হয়। এর এমন কি? কোনো টাকা পয়সা খরচ ছাড়া ফেসবুকে যদি ক্লিক 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 দুটো ছবি দিয়ে নিজের মান বাড়ানো যায়, মানি বা বলি কেন, অন্যদের জ্বলনি বাড়ানো যায়, তাহলে সেই সুযোগ তিনি ছাড়বেন কেন? তাও বটে। তা তুমি $20 দিয়ে বইটা কিনেছো, খুব ভালো করেছো। হাজার বলেও আমাদের বন্ধু মানুষ তো। আহা, ওখানেই ঝামেলা হয়েছে। না, আমি বললাম $10 নেই, সেই $20 নিচে দেবে। সে $20 চেয়েছে, তাকে তুমি $10 দিতে গেলে কেন? বললাম তো ওখানে ঝামেলাটা হয়েছে। এই আমার বন্ধু একটা বই বের করেছে, নিশ্চয়ই আমি নিব, কিন্তু ওই $10, $20 করতে করতে হঠাৎ করে বলে কিনা সে সিআরএতে চাকরি করে। আমাকে উঠে গেল বলে যা খা, আমিও তখন যাকে বলে দিলাম, সে হনহন করে বিয়ে গেল। কি কাজটা তুমি না করলে? বন্ধু তোমার বাড়ি বই এসে একটা বই দিতে এসেছে, তার সাথেও তুমি তোমাকে নিয়ে না আমি আর পারি না। তুমি কি বসো, আমি কফি নিয়ে আসছি। আচ্ছা দোস্ত, ও তাহলে আজকে তুমি কফি খাও না? আচ্ছা ঠিক আছে, আজকে তুমি কফি খাও, আর তোমার আরেকদিন খাও। আরে ব্যাপার না, ব্যাপার না, আজ আমি ডাকলাম তো আমিই নিচ্ছি। আচ্ছা আর তাহলে শুনো, তুমি ওই কফি নিতে নিতে আমি একটু ওয়াশরুমে সেরে আসি। আচ্ছা যাও, যাও তখন দেখলাম। Hi, would you like to order? Yes. Can I have one medium double and the extra cup? How would you like to pay? Would you like anything else? No, I'm good. আচ্ছা দোস্ত, আর কইও না দোস্ত, এই আমাকে এশিয়ান মানে এই বাঙালি ইন্ডিয়ান এই পাইকা একবারে বাথরুম ব্যবহার করা শিখাইতে আর 100 বছর ফ্লোরের মধ্যে পানি ফেলাই এক মাস করে দিয়েছে। আর ওই হাগামতার জায়গার কথা কি করব, ওই পাবলিক টয়লেটে গেলে আমি তার হাত দিয়ে ফাঁস করি না, ওই পা দিয়েই ছেড়ে দিই। আরে কি কও, তুই কও, আরে কও কি না, সিঙ্কের উপরে পা উঠিয়ে পাও ধুইতে ধুইতে এই অভ্যাসটা কমন করে ফেলেছো। দেখো দোস্ত, আমিও তোমার মতো ভালো করেই জানি সিং পা ধোয়ার জায়গা না,
কিন্তু বাথরুমগুলো যা অবস্থা করে রাখে, সেখানে হাত দিয়ে ফ্লাশ করতে ঘেন্না করে। আরে তাই তো কই, ওই ফ্ল্যাশের ডান্ডিটা মাঝে মধ্যে ভিজা ভিজা থাকে কেন? আমি তো মনে করছি কোনো হলে মধ্যে না তো আবার। বাচ্চা বাচ্চা, এবার বলো খবর খবর কি? খবর দোস্ত, কারোর সাথে কথা বলতে বলতে ওই মোবাইলটা হচ্ছে তাকে অসম্মান করা। আরে দোস্ত, বুঝোই তো ব্যবসা করলে একটু 24/7 বিজি থাকো লাগে, আর মোবাইলটাই তো ব্যবসা বাণিজ্যের এক কথা বলে। তোমার বেচাকেনা কেমন চলছে? ব্যবসা কেনা ভালোই, তবে ওই মর্গেজ রেটটা একটু অর্ডার করতেছে। ইন্টারেস্ট রেটটা যদি একটু কমতো আরো 2-4টা বাড়ি বেচতে পারতাম। বুঝলা, আমি তো রাওই করে না, তারপরেও এই মাসে 3টা বেচা হয়েছে। খালি চাপা আর চাপা। কিছু কইলা না? না না না, বলছিলাম কি, তুমি তো 3খান বাড়ি বিক্রি করে ফেলেছো, অথচ দেখো 3 দিন হয়ে গেল একটা বই বিক্রি করতে পারিনি। নিজের এত ঘনিষ্ঠ বন্ধু বান্ধব থাকতেও ওই $20 দিয়ে একটা বই কিনতে কার পণ্য বোধ করছে। আবার সবাইকে তো বলা যায় না সরাসরি যে একটা বই কেনে। কঠিন জায়গা দোস্ত, কঠিন জায়গা। কানাডা একটা কঠিন জায়গা। বাংলাদেশ হলে দেখা দিতাম, পুরি মারার লগে তোমার সব বই বেঁচে দিতাম। আমার ওই ছোটবেলার দোস্ত এখন দিয়েছি, আমার এক চাচা বাংলা একাডেমি পরিচালক, এগোরে কইলে তো। দোস্ত, ভাবছি একটা মোড়ক উন্মোচন অনুষ্ঠান করব, তুমি কিন্তু সাথে থেকো। এই ছোটখাটো একটা স্পন্সর হলেই হবে। আরে আমি তো আসি, অন্য গুলোকে কথা কো। আরে বুঝোই তো ব্যবসা বাণিজ্য খুব স্লো, খুবই স্লো। আচ্ছা দোস্ত, ওই তোমার ওই যে দোস্ত আছে না, ওই যে ডিজাইন ওই যে অ্যাপার্টমেন্টে থাকে, আরে এই যে নাকি হাসি সহ্য করতে পারে না, এরে গো আর কত সালে অ্যাপার্টমেন্টে থাকবো। ইন্টারেস্ট রেটটা একটু বেশি, তবে এই কারণে কিন্তু বাড়ির দামটা কম। ইন্টারেস্ট রেটটা কমে গেলে বাড়ির দাম কিন্তু হু হু করে বাইরে যাবো, তখন কিন্তু নাগালের মধ্যে নাও থাকতে পারে। ওই ব্রিংলির কোনায় একটা ভালো বাড়ি পেয়েছি, 8 লাখের মধ্যে ম্যানেজ করা যাবে। চাইলে কিন্তু তুমিও দেখতে পারো, যাইবেন? চলো না আজকেই যাই। আমি মরি আমার জ্বালায়, আর সে আছে তার ধান্দায়। কি এত ফিসে ফিসে করে কি হয়? বলছিলাম একটা বই মোড়ক উন্মোচন করলে অন্তত কিছু চক্ষু লজ্জায় হলেও তো কিছু লোক আসতো। আর বেশি লোক হলে, বেশি লোক না হলে সেখানে বেচাকেনাও ভালো হবে না। ঠিক কইছো, ঠিক কইছো দোস্ত। বাংলাদেশ থাকতে একটা অনুষ্ঠান করেছিলাম, 50 লক্ষ টাকা বাজেট আছে। আরে টাকা তো উঠলোই, এরপরও মানুষ আরো টাকা দিয়ে পারছে, আমরা তো টাকা নিই না। এই নিয়ে আর এক মারামারি। এরপরে গেলাম প্রাইম মিনিস্টার অফিসে। প্রাইম মিনিস্টার যে ওই যে পার্সোনাল সেক্রেটারি রুহুল ভাই কইলো প্রাইম মিনিস্টার দাওয়াত দিবে না। আমি কইলাম এমনি তো আর 10টা এমপি থাকতেছে অনুষ্ঠানে, প্রাইম মিনিস্টারের দাওয়াত দিতে ভালো হয়, কিন্তু প্রাইম মিনিস্টারের দাওয়াত দিতে আরেক সমস্যা হবে। এর প্রটোকল সামলাতে জানবে তো রুহুল ভাই কইলো আচ্ছা থাক, প্রটোকলের ঝামেলা যখন আছে প্রাইম মিনিস্টারের দাওয়াত দেওয়ার দরকার নাই। ওই কয়টা সচিব আর আইজি বলে দিতেছি, এদেরকে দিয়া অনুষ্ঠানটা সেরে। আচ্ছা দোস্ত, এই কম পয়সায় হল পাওয়া যাবে কোথায়? ওই কোনো মন্দিরের অরিজিনাল করে ফেলবো? ড্যানফোর্ডের যে কোনো একটা রেস্টুরেন্টে করা যায়, কিন্তু তা বেশ সাধারণ হয়ে যায়। জানো তো, কিছু লোক না হলে বেচা বিক্রি ভালো হবে না। সস্তায় যেখানে পাবে সেখানে করো। সস্তা তোমার কাম হয়েছে গিয়া বইয়ের একটা অনুষ্ঠান করা, প্রয়োজন হলে রাস্তার মধ্যে সাইকেল বিছায়া বুঝছো? চল বাইরে যা, বিড়ি খাইতে খেতে বাকি কথা বুঝলা? বাঙালিরা বুঝলা এই ইনভেনশন কথাটা মানে গত বছর একটা ভাঙ্গা বাড়ি পাইছিলাম। আমার এক বক্তব্যে কইলাম কিনবেন না, সে কইল না। আমি তার কইলাম ইনভেস্টমেন্ট বুঝেন, ইনভেস্টমেন্ট। তা তোমার তো বেশ চেনা জানা লোক আছে, একটা হল যদি বুক করে দিতে। হ্যাঁ, আমি হল বুক করে দিয়ে পরে পাঁচ আমার রাখি, পরে কেবল টাকা তুমি দিয়ে কেন না তুমি 5 টাকা লেন পেলে কোথায়? আরে আমি কি কই, আমার শারীর না কি বাজায়
কোথায় পাতলা খাল্লেন আর কোথায় পাসাবার। হ্যালো ভাবি, আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ভালো আছি। আচ্ছা ভাবি, কালকে ওই যে পাসপোর্টের যে বাসাটা দেখতে যাওয়ার কথা যাবেন তো? যাবেন না? আপনার বই নিয়েছে? আচ্ছা ঠিক আছে, অন্যদিন অ্যাপয়েন্টমেন্ট করবো। আরে ভাবি, আপনার তো কইছি মর্টগেজ নিয়ে আপনি চিন্তাই করেন না। সামনের মাসে ইন্টারেস্টটা কমে যেতেছে। আরে চিন্তাই করেন না, আপনি আর ভাই খালি শুধু সাইন করবেন, বাকি সব দায়িত্ব আমার, বুঝলেন? দোস্ত ভাবি, ইন্টারেস্ট কিন্তু কইলা গেলে কিন্তু বাড়ি লাগালে বাইরে চলে যাবো। শালা কফির দামটাই চলে গেল, একে দিয়ে কিচ্ছু হবে না, শুধু নিজের ধান্দাই করে কত রাম শ্যাম যদু মধু অনুষ্ঠান করে ফেলে। 50 নাকি 60তম জন্মদিনের অনুষ্ঠানে স্পন্সর পায়, আর আমি একটা বইয়ের মনোবিমোচন করতে গিয়ে হয়রান হয়ে যাচ্ছি। কপাল রে ভাই, কপাল। বুঝলেন আপা, চিন্তা করে দেখলাম 2-1 বছরের মধ্যেই মেয়েটাকে বিয়ে দিয়ে দিতে হবে। আশেপাশে যা হচ্ছে, এ দেশের বাতাস একবার গায়ে লেগে গেলে কখন কোন বয়সে বিয়ে করে তার কোনো ঠিক আছে। ভীষণ ভয় করে। আশেপাশে যা হচ্ছে, কি হচ্ছে, নতুন কোনো খবর আছে নাকি আপা? আরে না আপা, খবর থাকলে তো ফেসবুকে দেখতে পারতে। আজকাল তো আর ঘরের খবর ঘরে থাকছে না। লাইক কমেন্ট পাওয়ার আশায় মানুষ তো পেলে কাপড় খুলেই ফেসবুকে না। আমি বলছি আমার কথা, সব খবর কি আর ফেসবুকে আসে আপা? আসে না। গত মাসে সগিরার জলের যে ছাড়াছাড়ি হলো, কমিউনিটিতে কেউ জানে না তো। তারপরে ওই যে ঢঙ্গি মেটা জরিনা যে আরমানের সাথে 2 মাস ধরে ঘুমাচ্ছে, কেউ জানে না। আপনি যে কি না আপা, আপনি এত খবর কোত্থেকে পান? চোখ কান খোলা রাখতে হয় আপা, চোখ কান খোলা রাখতে হয়। আমাদের কমিউনিটিতে খালি খবর আর খবর। দুলালার রানীর বিয়ে তো এই মাসেই ভাঙলো বলে, আর ওই যে শুকনা ছেলেটা কেরামতের তো এটা 5 নম্বর। এই তো চলছে। যে বলেন আপা, সে যাই হোক, আমি আর আপনার ভাই ভেবে দেখলাম মেয়েটাকে 2-1 বছরের মধ্যেই বিয়ে দিতে হবে। হ্যাঁ, এই দেশের বাতাস একবার গায়ে লাগলে কখন বিয়ে করে। আমার পরের বংশে তো আবার বিয়ে না করার রোগ আছে। হ্যাঁ, ওই যে ওর মামা তো ভাইয়ের ফুফাতো ঘরের বড় মেয়ের ছেলেটা, হ্যাঁ, ও তো বিয়েই করলো না। ভীষণ ভয় করে আপা। অবশ্য বিয়ে না করার রোগটা কিন্তু এক হিসাবে ভালো আপা। পুরুষ মানুষের একবার বিয়ে পাগলামি ধরলে আর সারণ নাই। যা বলেছেন আপা, আশেপাশে যা দেখছি, পরকীয়ায় যে কি সুখ। আচ্ছা কই, আমাদের বয়সে তো এসব ছিল না। আপনি এমন করে বলছেন যে আপনার পরকীয়ার বয়সে চলে গেছে। আপনি চাইলেই তো বেগানা পুরুষের লাইন লেগে যাবে আপা।
আমি তো বলি আপনি এখনো যে সুন্দরী আপা, আপনাকে তো তিনটা বিয়ে দিয়ে দেওয়া যাবে অনায়াসে। আচ্ছা বলেন না, হ্যাঁ আপনি তো আমার কলেজ জীবনের ছবি দেখেনি, এখন তো শিখে ভাবনে ভাবছি ফেসবুকে ছবিটা দেব, দেখে অবশ্য তার কোনো সমস্যাও আছে। ইনবক্সে শুধু মেসেজ আর মেসেজ, ভালো। আসলে আপা তাহলে বুঝুন, এই বুড়া বয়সে কানাডায় আসে লাভ নাই, বুঝলেন? আসতে হবে 18-20 বছর বয়সে, বুঝলেন? একদম ঠিক কথা বলেছেন। আর এই জন্যই তো এই দেশের ছেলেমেয়েদের আমার একদম বিশ্বাস হয় না, কোথা থেকে কি করে এসেছে কে জানে। তাই খালাম্মাকে বলে রেখেছি ভালো পাত্র দেখতে থাকতে। এই, কি হলো? হ্যাঁ, দেখি। ঘরের কাছে রেখেছি। রাকিবুল হাসান, রাকিবুল হাসান, আপনি আসেন। হয়ে গেল। দেখো আমাদের টাকা নাম বন্ধ নাই, মেয়েটাকে আবার 10টার সময় সাবওয়েতে নামাতে বলেছে। চলো না নামিয়ে দিয়ে আসি। তাহলে এর মধ্যে যদি আমাদের ডেকে ফেলে তখন? আচ্ছা আমি জিজ্ঞেস করে আসি। আচ্ছা যাও না, দেখো মেয়েটা কি বলে, একটু পটাও। ম্যাডাম, আধা ঘন্টার মধ্যে কি আমাকে ডাকার কোনো সম্ভাবনা আছে? দাঁড়ান দেখছি, আপনাদের আগে এখনো 10 জন আছে, ঘন্টাখানিক তো লাগবে, তাড়াতাড়ি পারলেই ঘুরে আসো। ঘন্টাখানিক? জি। আচ্ছা আচ্ছা এই বলো, চলো চলো চলো, বললো 10 জন আছে, ঘন্টাখানিক লাগবে, চলো নামিয়ে দিয়ে আসি। চলো কাজটা সেরে আসো। একটু দাঁড়াই আপা, কোমরটা একদম ধরে আসে, বেশিক্ষণ বসে থাকতে পারি না। ডাক্তার তো শুধু ভিটামিন ডি খান বলেই খান। থেকে বাংলাদেশের চিকিৎসা অনেক ক্যান্সারের স্পেশালিস্ট পাইতে পাইতে তো রোগীর পটল তোলার সময় হয়ে যায়। আমার এক ভাগ্নি, বুঝলেন, পিঠে ব্যথা, ডাক্তার বলে গ্যাস্ট্রিক। এদিকে ব্যথায় ভাগ্নির যায় অবস্থা, কিছুতেই ভালো হয় না। পরে ওর হাসবেন্ড জোর করে অনেকগুলা টেস্ট করে দেখে লিভারে ওয়াটার জমে গেছে। বুঝেন, এত উন্নত দেশ, ডাক্তাররা টেরই পেল না। সাংঘাতিক। আর দিন দিন যা অবস্থা হচ্ছে আপা, যে হারে রেফিউজি আনছে, ঠিক হাসপাতালগুলোর অবস্থা যে কি বলবো। তা আজ কি মনে করে এলেন আপা? ওই আমার শাশুড়ি একটু অসুস্থ, বুঝলেন, যে দেশ বাইরে থেকে তো ওষুধ কেনা যায় না, ওই আমার নামে লিখিয়ে নেবো আর কি। সুমন্ত সজীব, সুমন্ত সজীব নাই? আবুল হোসেন আসেন। এই চলো 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 তাড়াতাড়ি চলো, দেরি হয়ে গেল কিন্তু আবার কে জানে, দেখ তো বলে দিচ্ছি। আমার নাম কি লিখেছিল? কার দিয়েছিলেন? কি নাম আপনার? সারা রাত রামায়ণ শুনে সীতাকার বাপ। কি বলেন? না বললাম, নাম সুমন্ত সজীব। ও মা, আপনাদের তো 3-4 বার ডাকলো। এই আপনাকে না বলেই গেলাম আমি, আপনি না বললেন 1 ঘন্টার আগে ডাকবি না, তো এখন ডাকলো কিভাবে? আমি মোটে কথা বলি, বলেছি ঘন্টাখানেক লাগতে পারে। তাই তো 1 ঘন্টার আগে ডাকলো কিভাবে? How do I know? Ask your doctor. Please, take a cheek. Say what you want. ডাকবে কতক্ষণে? 3 ঘন্টা পরে? তা তো বলতে পারি না, তবে ডাকবে। হ্যালো, ডক্টরস অফিস, হাউ ক্যান আই হেল্প? ডাক্তারের কাছে আমি আসতে চাই না। সাদা ডাক্তার হলে এমনটা কখনোই হতো না, বুঝছো? তাই এদের কোনো টাইমে মা বাপ নাই। আচ্ছা যাও না তোমার ওই সাদা ডাক্তারের কাছে। হ্যাঁ এর নামের ওষুধ, ওর নামে এটা সেটা আরো কত কি। হ্যাঁ আবার আমার বলবে যে আমার শরীর ম্যাচ করে, আমার হাত চিবুচ্ছে, আমার পা কটকট করছে, পেট ব্যথায় করছে, এগুলো ডাক্তারকে বোঝাবে কি করে? আমি কি ইংরেজি জানি না, বলবো মাই হ্যান্ড ইজ বাইটি। এই তোমার কি মনে হয় ওইটা বাঙালি? চেহারা দেখে বোঝো না? আরে তামিল শ্রীলঙ্কা। হাসছে
ছায়া দেখে বলে দিতে পারি কোনটা কোন জাতে কোন দেশে। সুব্রত গুরু আসেন। আবা আমিও বাঙালি। শুভ সন্ধ্যা সমাগত সুধী, আমি গানীয় সুমনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই রহিম বাচ্চার আলু বিলিয়ে যাব বইয়ের মোড়ক উন্মোচনী অনুষ্ঠান। আপনারা নিশ্চয়ই জানেন আজ বিশিষ্ট লেখক এবং গবেষক রহিম বাচ্চার ৫৫তম জন্মদিনও বটে। আসুন তার এই শুভ জন্মদিনে আমরা তাকে করতালির শুভেচ্ছা জানাই। শুরুতে আমরা কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রাইম স্পন্সর ব্যারিস্টার প্রহর হিলাল, কারণ তার কারণে আমাদের আজকের এই আয়োজন সফল হয়েছে। ধন্যবাদ। এবারে আলু বিলিয়ে যাব বইয়ের মোড়ক। আমি আমাদের সম্মানিত অতিথিদের মোড়ক খোলার আহ্বান জানাচ্ছি। মোড়ক খুলবেন ব্যারিস্টার প্রহর হিলাল, টরন্টোর বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব আহলাদুদ্দিন, টরন্টোর বিশিষ্ট রিয়েলিটর জয়রাজ সিং এবং বিশিষ্ট আবৃত্তিকার এবং সংগঠক বৃত্তাংশ হিতাকাঙ্ক্ষী। এসব ভুলভাল কারণের ফালতু অনুষ্ঠান দেখতে দিন আমাকে নিয়ে। মোড়ক কে বলছে মোড়ক, উন্মোচন কে বলছে উন্মোচন, মোড়ক উন্মোচন কে বলছে মোড়ক খোলা। আরে বাবা ৬০ খোলা প্যান্ট খোলা কত খোলা, মোড়ক খোলা। তোমারই তো বন্ধু, আমি কি জানতাম এই রকম নোবেল প্রাইজ পাওয়া পুরস্কারটা এইখানে থাকবে। এই যখন বলেছ চোখ কান বুঝি না কিছুক্ষণ বসে থাকো। সবার সাথে ঝগড়া করতে করতে না হাসতে না হাসতে মার্কেটে তো রাম গরুরে ছাড়া খেতাবটি পেয়ে গিয়েছি। দেখো দেখো ও বরুণা আবার শাড়িটা কি সুন্দর, $1,000 দাম হবে। আমার মতো এইরকম ফকিনের ড্রেসে এইরকম অনুষ্ঠানে কেউ আসে না। সম্মানিত সুধী, এবারে আলু বিলিয়ে যাব বইয়ের উপরে আলোচনা করতে আসেন টরন্টোর বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব আহলাদুদ্দিন। আমরা তাকে করতালির অভিনন্দন জানাই। কোনো কালে একা হয়নি গো জয়ী, পুরুষের তরবারি শক্তি দিয়াছে, সাহস দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। আমি তো বলি এখানে আসলে কবি শক্তি দিয়াছে, সাহস দিয়াছে, শক্তি দেয়নি আলুই বলতে চেয়েছিলেন। তবে ছন্দের মিল রাখার স্বার্থে কবি জীবনানন্দ দাশ এখানে নারী শব্দটি ব্যবহার করেন। আজকের এই মহতি সভায় আমরা যেই বইটি উন্মুক্ত করতে এসেছি সেই বইটিও এই শক্তি দায়নি আলুর উপর লেখা। পল্লী বন্ধু হোমো এস্টার বলেছিলেন, বেশি করে আলু খান ভাতের উপর। আমি আমার এই ৩২ বছরে কানরা জীবনে দেখেছি এখানে আলুর দাম সবচেয়ে কম, আলুর পুষ্টিমান সবচেয়ে বেশি। আমরা বাঙালিরা ভাত ছাড়া কিছু বুঝি না, অথচ ভাতের বিকল্প আলুর বস্তার দাম মাত্র $5 আর চালের বস্তার দাম $18-20। $5 আলু কিনে আমরা যে ওখানে
$15 সেভ করতে পারছি, এটা এই বইটি না পড়লে আমি বুঝতেই পারতাম না। কালী গিন্নিকে বলেছি আজ থেকে আমি 3 বেলা আলুই খাবো। আলু দিয়ে যাব বইয়ের লেখক, দুঃখিত, আলু দিয়ে যাব বইয়ের লেখক রহিম বাদলা। আমি আবারও দুঃখিত, রহিম বৎসা। আসলে বয়স হয়ে গেছে তো এখন আর নামটা তেমন মনে থাকে না। সেই 1958-এ ইংল্যান্ডের ট্রিনিটি কলেজে আমার সঙ্গে পড়তো ইউক্রেন রাশিয়া থেকে আসা উৎকিকে জেল দিচ্ছি। তার নামটি এখনো মনে আছে, কি সুন্দর নাম, উৎকিকে জেল দিচ্ছি। তো সে বলেছে আমরা তো খালি আলুই খাই, আলু দিয়ে রুটি বানিয়ে খাই। আমি যখন বললাম আমরা ভাতের সাথে আলু সেদ্ধ খাই, তরকারিতে ঝোলে খাই, সে যখন খুব অবাক হলো। সে বলল আমরা আলুর সাথে অন্য কিছু খাই আর তোমরা অন্য কিছুর সাথে আলু খাও। আমি বললাম তোমরা যা খাও তা যে আমরা খাই, তোমরা যা খাও না তাও যে আমরা খাই, তোমরা তা খাও না। শুনে তো তার চক্ষু চড়ক গাও। তাহলে যা বলছিলাম, আলু খেয়ে যায় বইয়ে দেখো মহাত্মা গান্ধী ভাবাদর্শকে তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি বলছেন তিনি শুধু আলু নিজেই খাবেন না, অন্যকেও দেওয়ার কথা বলছেন। এ লোকের কথা আমার তো মাথা ধরে গেল। এই অর্বাচীনের কথা শোনার জন্য তুমি আমাকে এখানে এনেছো। তোমরা থাকো, আমি চুপ, আমি যাচ্ছি। বসো না, বসো, তোমার বন্ধু বক্তিমাটা শুনে যাই, বসো। আমার পরেও আরো অনেক বক্তা আছেন, আমি অবশ্য বললে সারা রাতেও শেষ হবে না। তবে এখনকার মতো শেষ করছি, ধন্যবাদ। ধন্যবাদ। এবারে বক্তব্য দিতে আসছেন টরন্টোর বিশিষ্ট রিয়েলিটর জয়রাজ। জয়রাজ সিং আসুন, হাত থেকে হাত দিলে। ধন্যবাদ। আপনি তো সবাই জানেন যে আমি সব সময় ভালো লোকই আছি। দেশে আমার এক চাচা বাংলা একাডেমির পরিচালক, সে আমার একদিন কইল তুমি নিয়ে বই লেখো না কেন? আমি কইলাম সারা জীবন পলিটিক্স করছি, কতজনকে নেতা বানাইছি, আর আমি নিজে বই লেখলে কেমন চলবো? আমি পৃষ্ঠপোষকতা করবো, অন্যরা বই লেখবে। আর ঠিক সেইভাবে আমার বন্ধু রহিম আস্ত একখানা বই লেখা ফেলছে। রহিম আমার ন্যাংটা কালের দোস্ত। সে যখন কইল মানে বলিল যে সে একটা অনুষ্ঠান করতে চায় কিন্তু টাকা পয়সা না, আমি কইলাম যে টাকা পয়সা কোনো বিষয় না, টাকা পয়সা আসলে কোনো বিষয় না। আজকে যদি আপনি একটা বাড়ি কিনেন, কালকে সেটা রেডি ফাইন্যান্স করে আর 2টা বাড়ি কিনতে পারবেন। আমার অন্তত 20 খান ক্লায়েন্ট আছে যারা প্রথম বাড়ি কিনতে যাই হিমশিম খাইতেছিল, কিন্তু আজ তারা এক একজনে 4-4টা বাড়ি। আমি আসলে বক্তব্য তেমন দিতে পারি না, একটা কাজে খুব ভালো পারি, হাউ টু সেল বাড়ি বেচা কেনা। আমার বন্ধু রহিমের বই বেচা কেনার লোক আমি জড়িত। বাইরে টেবিলের উপরে রহিমের বই সুন্দর করে সাজানো আছে, আর ভাবি মানে আমাদের রহিমের বউ এক ঠেঙ্গের উপরে দাঁড়াইয়া রয়েছে অধীর আগ্রহে। আপনারা যারা এখনো বই কিনেন নাই তারা যাওয়ার সময় একটা করে বই কিনে নেন। আরে আপনারা যদি বই না কিনেন লেখক বাঁচবো কেমনি? আসুন আমরা প্রতিজ্ঞা করি আমরা বেশি বেশি করে বাড়ি কিনবো এবং সেই বাড়িতে পয়সা বেশি বেশি করে আমরা বই দেব। আপনাদেরকে আবারও ধন্যবাদ। এবারে ভাষণ দান করতে আসছেন, যার কারণে আমাদের আজকের এই অনুষ্ঠান জমে ক্ষীর, যিনি না হলে আমাদের এই আয়োজন সম্ভবই হতো না। সে মহান পুরুষ ব্যারিস্টার প্রহর হিল্লাল। প্রহর হিল্লাল আসুন, হাততালি। Thank you. সমাগত সুধী,
শুভরাত্রি, সবাইকে শুভেচ্ছা জানাই। লেখক রহিম বাদশার বইটি একটি ভেরি ভেরি স্ট্যান্ডার্ড বই, যাতে আমি আমার সাহায্যের হাত বাড়িয়ে না দিলে খুব অন্যায় হবে। একজন আইন বিশারদ যদি অন্যায় করে তাহলে কি হয়? ভালোবাসা ঘরে জানলা গলে ঢুকে দরজা দিয়ে ভেঙে যাবার মতো। কাজে একজন লায়ার হিসেবে এই যে টরেন্টো, এই বিশাল বাঙালি কমিউনিটি, এর মধ্য থেকে আজও আমরা একজন যোগ্য প্রতিনিধি খুঁজে বের করতে পারি না। এটা আমাদের জন্য লজ্জা যে সমাজ একজন যোগ্য প্রতিনিধি মূল্যায়ন করে না, সে সমাজ কোনো কাজের সমাজ হতে পারে না। তো আসুন আজ থেকেই আমরা একজন যোগ্য মানুষের মূল্যায়নের ব্যবস্থা। এই যে লেখক রহিম বাদশার বই আলু বিলিয়ে যাব, এই বইয়ের মতো আমরা যদি একে অন্যকে আলু বিলিয়ে যেতে পারি তবে দেশের উন্নতি, দশের উন্নতি। আসার কথা হচ্ছে ফেসবুক বা ভার্চুয়ালি হলেও আলু দেওয়ার একটা প্র্যাকটিস কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আজকাল কেউ কিছু করলে আমরা তাকে এই বলে আলু দেই যে ভালো হয়েছে, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আর যাকে আলু দেওয়া হয় সেও তখন কৃতজ্ঞতাবশত অন্যদেরকে আলু দেয়, তাতে তাদের কিছু হোক বা না। এইভাবে একটি দেশের সংস্কৃতির উন্নয়ন ঘটে। লেখক রহিম বাদশা তার বই আলু বিলিয়ে যাব, মান যেমনই হোক পরিবার না, বাট আমাদের প্রত্যেকেরই একটি করে বই কেনা কিন্তু অবশ্যই করতে হবে। শুধু কিনলেই হবে না, ফেসবুক থেকে শুরু করে রাস্তা ঘাট আনাচে কানাচে এর প্রশংসা করে পাঠিয়ে ফেলতে হবে। কেউ কিছু করার চেষ্টা করা মাত্রই, সেটা গানের হোক, নাচের হোক, অভিনয়ের হোক কিংবা আবৃত্তির হোক, তার প্রশংসা করতেই হবে। এক কথায় আলু দিতেই হবে, দিতেই হবে, তবেই হবে আমাদের কমিউনিটি। অবশ্যই। যাই হোক, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। At finishing, I would like to say better late than never. এই যে রহিম বাদশা জীবনের এই এন্ডে এসে একটা বই লিখেছে। সো আসুন আমরাও আমাদের আসন্ন এমপিপি নির্বাচনের আগে সম্মিলিত সিদ্ধান্তটা নিয়ে ফেলি। জয় আমাদের সুনিশ্চিত। গুড নাইট, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ প্রফেসর লাল। থ্যাংক ইউ। আপনার এই দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদের আলু বিলিয়ে যাওয়ার ক্ষেত্রে অনুপ্রাণিত করে। সমাগত সুধী, এবারে আমরা সরাসরি চলে যাচ্ছি সাংস্কৃতিক অনুষ্ঠানে। শুরুতেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আগুনের পরশমণি সোয়া প্রাণী গানটির সাথে নৃত্য পরিবেশন করতে আসছেন বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের বিশিষ্ট নৃত্য শিল্পী কানাডায় নবাগত আরেক স্বর্গগামী। শুধু দর্শকবৃন্দ, আপনারা গানটির সাথে সাথে আপনাদের মোবাইল ফোনের লাইটটি অন করে দুলাতে থাকবেন, তাহলে একটা অন্যরকম আবহাওয়ার সৃষ্টি হবে। আসছে আরেক স্বর্গগামী, চলুন দেখে নিই তার পরিবেশনা। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, দহন দানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। অসাধারণ, অসাধারণ, এত সুন্দর নাচ আমি আমার বাপের জন্মেও দেখিনি। আরে সরকারজি, এবার আপনি দর্শকদের উদ্দেশ্যে একটা কিছু বলুন। আমি আপ্লুত আপনাদের সামনে নাচতে পেরে। এমন ভালো দর্শক শ্রোতা জীবনেও দেখিনি। দেশের মঞ্চে অনেকবারই অনেক বিরূপ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, অনেকবারই পথে ডিম খেয়েছি। কলার ছিলা, জুতা, স্যান্ডেল তো কমন বিষয় ছিল, কিন্তু আজ আপনারা চুপ থেকে যে সম্মান আমাদের দেখালেন, আমি তাতে নিজেকে ধন্য মনে করছি। আজ থেকে আমি নাচবো।
যেখানে চান্স পাবো নাচবো, চান্স না পেলেও নাচবো। শুধু নাচবো না, আপনাদেরও নাচাবো, মানে নাচ শেখাবো। দেখো দেখো বলে কি, হ্যাঁ, যে বেটা নাচের নও জানে না সে নাকি অন্যদের নাচ শেখাবে। আরে বেটা, হ্যাঁ, এদেশে জুতোর দাম বেশি আর মানুষগুলো একটু ভালো, তা না হলে ওই মঞ্চ পুরোটা জুতোয় জুতোয় ছয়লাম। আবারও সবাইকে ধন্যবাদ। এবারে কবিতা আবৃত্তি করতে আসছেন 4 বারের জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত আবৃত্তি শিল্পী বৃত্তাংশু হিতাকান্তি ও আমি গামিনী সুমনা। আমাকে তো আপনারা সবাই চেনেন, টরন্টোর বড় বড় অনুষ্ঠানগুলো আমি উপস্থাপনা করে থাকি। দেশে থাকতেও রেডিও, টেলিভিশন সহ অসংখ্য জায়গায় কাজ করেছি। আসছেন বৃত্তাংশু হিতাকান্তি। আমি হাততালি দিই। সবাইকে শুভেচ্ছা। আজকের এই বড় কম্পোজিট অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করতে ডাকার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। কবিতা আবৃত্তি আসলে অতটা সহজ বিষয় নয়। আজকাল সবাই করছে, কিন্তু সবার কি হচ্ছে না। এই প্রশ্ন রেখে আবৃত্তি করছি টরন্টোর বিশিষ্ট ফেসবুক কবি কপিল দক্ষিণ দুয়ারের 30 খানা লাইক প্রাপ্ত কবিতা আমার চোখে তাকাও। আচ্ছা, একটু রিভার্বটা বাড়াবে তো, রিভার্বটা সাউন্ড একটু আর একটু ওই যে স্যাড ভায়োলিন দিয়ে দেয় একটা ভায়োলিন দিয়ে আমার চোখে তাকাও। তাকালাম, পেঁচার মতো তাকিয়ে তো আছি। কি দেখলে হে ভালোবাসার খাঁচার পেঁচা? ড্যাবড্যাবে চোখ, পালকহীন, আমরিন, আষাঢ়ি সাথীর মতো সাদা। খালি চোখে তা ড্যাবড্যাবই বটে। আরেকটু ভেতরে হাত দাও, আরেকটু ভেতরে, আরেকটু ভেতরে। এবার যদি অন্তর্পণে চাও, মুরগির মাংসের মতো নরম, থকথকে সাদার ভেতর কালো। আহা আহা, কি ভালো! তোমার চোখের মতো আমারও ভালো লাগে মুরগির ঝোল। আকাশে উঠছে হাতি, তোমার হাতে সাদা ছাতি, ছাতিতে সূর্য লাল হয়ে আসে, তাহার উপর ভাসে প্রার্থনার উদার জমি, তার উপর নিবদ্ধ আমার চোখ। তাকাও। আমি তো অন্ধ আলোয় আলোয়, কে আমাকে ঠেকাবে এখন ভালোই ভালোই? কি করে তাকাই? তাকাও, দেখো প্রেম, দেখো গদ গদ ভালোবাসা। গদ গদ ভালোবাসা, আহা কত প্রেম, কত আশা। আমি তো পাগল হয়ে যাব, আমি তো পাগল হয়ে যাব প্রেমে। যে প্রেম তোমাকে পাগল করে, সেই প্রেম আমাকে কাঁদায়। কেঁদো না, চোখ খোলো, দেখো আমায়, অন্তর খুলে খুলে দেখো বাদামি স্তূপ। আমরা গরু বোঝে না মোটেই সংস্কৃতির মানে, হচ্ছেটা কি এইখানে? ভাগ বলছি ভাগ, উঠছে কিন্তু রাগ, জাগরে সবাই জাগরে সবাই গরু গাধাদের তারা নেই কেন, নেই কেন, নেই কেন কারো সারা? সবাই কি তবে ঘুমিয়ে গেল? নীরব কেন পাড়া, নীরব কেন পাড়া? হাসতে হাসতে যারা হচ্ছে কেবল সারা, রামগরুরের লাগছে দেখা করছে নাকি তারা? রামগরুরের ভাষা রমক দিনের ঠাসা,
আরে না না, কোনো সমস্যা নেই। আপনার মতো 50 জনের ফাইল আমি ইতিমধ্যে ডান করে দিয়েছি। শুনেছেন তো বস, আই থিঙ্ক ইউ নো অ্যাবাউট মি ভেরি ওয়েল, বাট অ্যাডভান্স ছাড়া কিন্তু কাজ হবে না ভাই। আগামীকাল আসবেন, আসার আগে আমার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে একটু অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন, ঠিক আছে? আজকে রাখছি, ওকে, বাই। দাদা, হ্যাঁ রহিম ভাই, নতুন রিফিউজি কেস? আর বলবেন না রহিম ভাই, কাতারে কাতারে ভিজিটর ভিসা এসে এখন থেকে যেতে চায়। কি আর করা, দেশের মানুষ যতটুকু সহযোগিতা করা যায়। সেটাই দাদা, আমি আমার বেসমেন্টে 20 জনকে জায়গা দিয়ে দিয়েছি, বলেছি মাত্র $400 করে দিব, কোনো সমস্যা নেই। বলুন তো টরন্টোতে এর চেয়ে আর কম পয়সায় ভাড়া কোথায় পাবে? আমিও দেশের মানুষের একটু উপকার করতে পারছি। সেটাই ভাই, এই যে ইংরেজি জানে না, কিচ্ছু জানে না, কারণে এসে হাজির। আরে বাবা, ভাগ্যিস আমরা ছিলাম, নইলে তো ভেসেই যেতি। হ্যাঁ হ্যাঁ, আসবো? আরে আসুন আসুন, যদিও আমি একটু ব্যস্ত, তারপরে আপনাদের জন্য 7 গুণ মা। বসুন বসুন। এই কি পাপ, এই কি পাপ! এটা না, পাপে কি হলো? হলো না, আপনার বন্ধু সজীব কি পাপটাই না চাল করলো, পুরো অনুষ্ঠানটি পড়ল। দেখুন রহিম ভাই, আপনার বন্ধুটা কিন্তু মোটে সুবিধার মানুষ না। গতকাল আমার নাচের পরে উনি বলেছিলেন আমি নাকি নাচের নও জানি না, অথচ কি সুন্দর নাচলেন আপনি। আরো বলেছিলেন কানাডায় নাকি জুতোর দাম বেশি বলে সবাই জুতো ছুঁড়ে মারে। দেখুন তো নেহাত এখানে আমি নতুন, তাই বলি কি আমার কোনো মান সম্মান নেই? সাদাকে যদি জেলের ভাত না খাওয়াচ্ছি তো আমার নাম রহিম না। দেখুন রহিম ভাই, এদেশে জেলের ভাত খাওয়ানোটা ঠিক আমাদের দেশের মতো অতটা সহজ নয়। সে তো আর কাউকে মারধর করে কিংবা কোনো কিছু ভাঙচুর করে না, কারণ এই কেসটা একটু জটিলই বটে। আরে বাবা, পুলিশ ডাকার আগে তো আবার সে পালাল। শুনুন ব্যারিস্টার সাহেব, একটা গুরুত্বপূর্ণ কথা বলি। হ্যাঁ বল। টরন্টোর 40% সাদারা কোনো সরকারি চাকরি পাবে না। কারণ কি জানেন? কারণ তাদের পুলিশ রেকর্ড ভালো না। আর বাকি 60%-এর অর্ধেকের তো কোনো কোয়ালিফিকেশনই নেই। সো টরন্টোতে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে আমরা বাঙালিরা একটা বিরাট সুবিধা পেতে পারি। এই যে ধরুন সিআরএ আর টরন্টো সিটিতে তো হাজারে হাজারে পজিশন খালি পড়ে আছে। সিআরএতে কাজ করি আমি, আর আমাকে জ্ঞান দেয় বাইরের একজন। কালে কালে আরো কত কিছু দেখবো। শালার বেটা বোকা তো কিছু বললে? না না, বলছিলাম কি কালকে আপনার কবিতাটা দুর্দান্ত হয়েছে। আরে ভালো করে তো কাটতেই পারলাম না, তার আগে তো আপনার ওই রামগরুরের ছানাটা শালার মঞ্চে এসে হাজির হলো। এর জন্য তো সজীবের পর কেন আমি রাগ করতে পারছি না। ও এসেছিল বলেই রক্ষা, না হলে আবৃত্তির নামে যে কি করতেন আপনারা। আরে সেই কখন থেকে খালি বিড়বিড় করছেন রহিম। আসুন আমরা তার গতকালের এরকম উদ্ধত আচরণের একটা বিহিতের ব্যবস্থা গ্রহণ করি। আসলে আমাদের একটা সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। ফেসবুকে গতকালকে মধ্যরাতে আমি বসে একটা পোস্ট দিয়ে দিয়েছি, 10 জন লাইক করেছে, মন্তব্য করেছে 3টা। আরে ওটা সাংগঠনিক নয়, এটা হচ্ছে সাংগঠনিক। রহিম ভাই, এটা তর্কের সময় নয়, এটা রাজনীতির সময়। আপনার ওই বন্ধু সজীব, তাকে এমন শিক্ষা দিতে হবে যাতে সে এরকম কোনো কিছু করার আর সাহস না। কিভাবে সে নিজেকে শিল্প সংস্কৃতি সে একাই সব বোঝে, আর আমরা বোকা কাদার দলে। অবশ্যই ঠিক বলেছেন প্রহর ভাই। হ্যাঁ, বাংলাদেশ বেতারে কবে কোথায় কাজ করেছে বলে অহংকারে তার মাটিতে পাই পড়ে না। সেদিন রহিম ভাইয়ের বাসায় কি অপমানটাই না করলো আমায়। নেহাত নতুন এসেছি, নইলে দেখিয়ে দিত। আমরা তার এই উদ্ধত আচরণের প্রতিবাদে একটি প্রতিবাদী সভার ব্যবস্থা করতে পারি, অথবা একটি মরণ পূর্ব শোক সভা। এই যে ধরুন, এমনিতে তেমন খোঁজ খবর না নিলেও টরন্টোতে কেউ মারা গেলে আমরা সবাই কিন্তু বুক দিয়ে ঝাঁপিয়ে পড়ি। যে একদমই কিছু করতে পারে না, সেও অন্তত মৃতের সঙ্গে একটি হাসি মুখ ছবি পোস্ট করে সম্মানটুকু জানায়। এটা ঠিক বলেছেন। টরন্টোতে কেউ মারা গেলে সাধারণত আমরা কি করি? শোক সভা বা স্মরণ সভা করি। কিন্তু ধরুন বাংলা একাডেমির মরণোত্তর পুরস্কারের মতো যদি একটি মরণ পূর্ব শোক সভার ব্যবস্থা করা যায়। আপনি থামুন তো, যত সব আগ্রামী মরণ পূর্ব শোক সভা।
তা মশাই আপনাকে দিয়েই শুরু করি। কি বলেন? আমাকে দিয়ে করলে তো চলবে না, দেখতে হবে কাকে দিয়ে করলে মানুষে খায়। আপনাকে দিয়ে করলেও চলবে। সেখানে কবি ফরিদুন কাদুরির সাহস নিয়ে লেখা একটি কবিতা পড়বো আমি। এটা কিন্তু আগেই বলে দিলাম, পরে আবার বলতে পারবেন না এবার আবৃত্তি শিল্পী বেশি হয়ে গেছে, আপনি বরং 2 লাইনের একটি শুভেচ্ছা বক্তব্য দিন। কি সুন্দর কবিতা, আমাকে পালাতে দাও সৎ সাহসে, আমিও দুঃসাহসী হব পলাতকা। আরে ধর থামো মুখে মশাই, নাকি কেঁদে কি কবিতা হয়? আচ্ছা কাল আপনি আবৃত্তি করতে করতে কাঁদলেন কেন? কাঁদবো না মানে? আপনি কবিতার কি বোঝেন? যেখানে কান্না সেখানে তো কাঁদতেই হবে। জানেন ফেসবুকে আমার প্রতিটি কান্নার কবিতায় কতগুলো লাইক পড়ে? দেখুন বিচি বাবু, ফেসবুক লাইক দিয়ে যারা শিল্পের মান যাচাই করে তারা বোকা এবং গর্ধব। আর একটু একটু সংস্কৃতির চর্চা আমরাও করি, চুল তো এমনি এমনিতে পাকে নাই। কবিতা আর অভিনয়ের মধ্যে একটা বড় পার্থক্য কি জানেন? অভিনয়ে অভিনয় করে দেখাতে হয়, আর আবৃত্তিতে অভিনয়টা কণ্ঠে ধরাতে হয়। যত সব আপনারা শুরু করুন। আমরা আসলাম সজীব ভাইয়ের ব্যাপারে একটা ব্যবস্থা নিতে। আরে রাখেন আপা আপনার ব্যবস্থা, আগে আমাকে অপমান করার বিচার করা হোক। আল্লাহ ভাই তো আবৃত্তি শিল্পী না, উনি কবিতার কি বুঝেন? আমি কোন কবিতায় হাসবো না কোন কবিতায় কাঁদবো এটা তিনি বলার কে? টিএসসিতে যখন কবিতা আবৃত্তি করতাম রিক্সাওয়ালারা পর্যন্ত দাঁড়িয়ে শুনতো। এবারে কাপ তন্ময় হয়ে আমার আবৃত্তি শুনতে শুনতে গাড়ির তলায় চাপা পড়ে মারা গেছে। কি খেয়ে যে একটা বই লিখতে গিয়েছিলাম, এইসব আবহাওয়ার পাল্লায় করে আমার জীবনই শেষ হয়ে গেল। আমি চললাম। আপনারা কি মিটিং করতেছেন নাকি মারামারি করতেছেন ভাই সব? যে বাঙালি একসাথে হইয়া একটা অন্যায় প্রতিবাদ করতে পারে না, আজকে একজন একটা সত্য কথা বলছে দেখে সবাই একজোট হয়েছে অন্যায় প্রতিবাদ করতে। ছি ছি রবি ভাই ছি। একই কথা শুনে আছে মন্থরার মুখে। তাহলে কি আপনিও সজীবের সাথে হাত মিলিয়েছেন জয়? মিটিং আসতে দেরি হলো কেন? এই সমস্ত ভাগাভাগ বন্ধ করেন। আমরা সবাই সবাই বড় মনে করি। আজকে কবিতার দল থেকে না, গানের দল থেকে না, নাটকের দলে দলাদলি। আজকে এর লোকে ভালো সম্পর্কটা, কালকে এর লোকে মুখ দেখা দেখি বন্ধ। অন্যের কিবোধ গাইতে আমাদের খুব ভালো লাগে, তাই না? এই কিবোধ গাওয়ার প্র্যাকটিস বন্ধ করে আপনার। কেমন বন্ধু আপনি সজীবের? আপনি একই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন, একই খাটে আপনি শেল্টার ঘুমাইছেন। আজকে সে একটা সত্য কথা বলছে দেখা সে আপনার শত্রু হয়ে গেল, তার নামে বিচার বসিয়েছে। ছি ছি রহিম ভাই ছি। দেখুন দেখুন, আমরা আসলে কারো ক্ষতি তো করতে চাইনি, এসেছি কিভাবে এই সমস্ত বিষয়গুলো বন্ধ করা যায় তাই নিয়ে আলাপ করছি। বন্ধ যদি করতে হয় আলু দেওয়া নেওয়া বন্ধ করেন, তেল মারামারি বন্ধ করেন, অন্যের কিবোধ দেওয়ার প্র্যাকটিস বন্ধ করেন। এখনো এই কমিউনিটিতে অনেক মানুষ আছে যারা সত্য কথা স্পষ্ট করে বলে, তাদের পিছনে লাগা বন্ধ করেন। ইনফ্যাক্ট এই সবগুলো কথা শোনার পরে আমি নিজে এই কথাগুলোই বলতাম। ধন্যবাদ জয়দা আমার হয়ে কথাগুলো বলে দেওয়ার জন্য, থ্যাংক ইউ। সেটাই, কার কথা কে যে বলে। সবাই থাকে যার যার ঠান্ডায় রে ভাই, সবাই থাকে যার যার ঠান্ডায়। আপনার বন্ধু যাদের সুখবর আছে। কি খবর? কি খবর? সুখবর আছে। সুখবর? আসুন, কাছে আসুন, ঘন হয়ে আসুন, চুপি চুপি বলতে হবে। আসুন, কাছে আসুন। গতকালের ওই বস্তা পচা অনুষ্ঠানও ফেসবুক ফাটিয়ে দিচ্ছে।
ওই শাড়ি পাঞ্জাবি পার্টি ফেসবুকে ছবি সাজিয়ে বলছে, আহ কি দারুণ অনুষ্ঠানই না হলো। মন্তব্যের ঘরে অবশ্য বেশ কয়েকজন আমাকে গালাগালি করেছে, তবে সমর্থন করেছে দুইজন। কি বিনু, শুনতে পাচ্ছ? এইবার বুঝো তোমার অবস্থাটা কোথায়। কালকে যা করে এসেছো তাতে তো আমি আর মুখ দেখাতে পারবো না। আগেও যে খুব একটা পারতে তা তো নয়। হ্যাঁ, পারতাম না, এখন তো একদমই পারবো না। এই, তোমার কি মনে হয় তুমি বললেই সবাই শুধরে যাবে? মোটেও না, কিন্তু সবার মতো চুপ করে থাকতেও তো পারি না। পারো না তো যাও কেন? যাও কেন? আমি তো যেতে চাইনি, তুমি তো বললে বন্ধুর অনুষ্ঠান না যাওয়াটা ঠিক হবে না। হ্যাঁ, গিয়েছো ভালো করেছো, কিন্তু যা করে এসেছো তাতে এবার সত্যিই মুখ লুকিয়ে থাকতে হবে এই ঘরের ভিতর, আমি বলে দিলাম। হ্যাঁ, সেটাই। সভ্যরা লুকাবে মুখ অন্ধকারে, আলোয় আলোয় নাচবে কতিপয় ভার। বহুদূর ওই জলপ্রপাতের ধারে উঠবে নতুন সূর্য, খুঁজবে আধার। সেই কবে থেকে বসে আছি, সূর্য উঠবে বলে। তারা জ্বলা রাতের আকাশে সভ্যতার পুরো কানামাছি। ওঠে না সূর্য আর, ধোঁয়া কুয়াশায় ঘন হয়ে আসে আন্ধার। আবৃত্তিটা ছেড়ে দিলে কেন? তোমার আবৃত্তি শুনেই তো আমাদের বিশ্ববিদ্যালয়ের দিনগুলোর কথা তোমার মনে আছে? তুমি, আমি, আমরা সংস্কৃতি চর্চা করতাম ভালোবেসে, কোনো নামের আসে নয়। আর নামের আসে নয় বা বলি কেন? প্রত্যেকটা মানুষ চায় তাকে সবাই ভালো বলুক, সবাই তাকে চিনুক। আমাদের কাজটা ছিল ভালোর দিকে। ভালো মানে এতটুকু ভালো নয়, আরো ভালো, আরো 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 ভালো। একটা অতৃপ্তি ছিল, একটা ভালো কিছু করার জন্য একটা আকাঙ্ক্ষা ছিল। তখন ফেসবুক ছিল না, তখন লাইভ সম্প্রচার ছিল না, মুহূর্তে মুহূর্তে পোস্ট ছিল না, কিন্তু কি অসাধারণ এক একটা অনুষ্ঠান ছিল। যারা সেরা তারাই তাদের প্রতিভাটুকু প্রকাশ করার সুযোগ পেত। তোমার মনে আছে একবার টিএসসির এক অনুষ্ঠানে তুমি আমাকে গাইতে দাও, অথচ তখন অনেক ভালো গাইতাম আমি। বিনু, সেদিন চূড়ান্ত মহড়ায় তোমার গানটি সুরে বসেনি। আচ্ছা, বেসুরা কোনো কিছু কি মঞ্চে যায় বল? যায় তো, এখানে টন্টোতে যায়, ফেসবুকে যায়। আজকাল সবকিছু তো ভিউ আর লাইকের উপর। যে যাই করুক তাতে তো প্রশংসার কোনো অভাব হয় না। যার গলায় সুর নেই সেও মস্ত বড় গায়ক, যার উচ্চারণ হয় না সেও বড় আবৃত্তি শিল্পী। সেজন্যই তো দিনকে দিন আমি রামবরুরের ছাড়া হয়ে যাচ্ছি। বিনু, এই যে পতন সহ্য হয় বলো? বাবা, 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 কি হয়েছে? বাবা, আমি স্কর্পিও হসপিটাল প্লেসমেন্টে পেয়ে গেলাম। এত সহজে এত তাড়াতাড়ি হয়ে যাবে ধারণা করতে পারিনি। আমি আর তোর মা যখন এই দেশে এসেছিলাম তখন তুই ছোট্ট শিশু, 3 বছর বয়স, ঠিক মতো কথা তুই বলতে পারতিস না। নতুন দেশ, নতুন জায়গা, কাউকে চিনি না, যার সাথে দেখা হয় সে বুঝে না জেনে উল্টো পাল্টো তথ্য দেয়, অপ্রয়োজনীয় জ্ঞান দেয়। চাকরির ক্ষেত্রে একজন আরেকজনকে টেনে তুলবে কি পারলে তো ঠেকিয়ে রাখে, যাতে তার চেয়ে ভালো কোনো জায়গায় তার কোনো জব হয়ে গেলে সমাজে তো তার কোনো অবস্থায় থাকবে না। কি অসুস্থ প্রতিযোগিতা না! টিকে থাকার সংগ্রামে
বিদেশে এসে আমার আর ডাক্তারের লাইসেন্সটা নেওয়া হলো না। বাংলাদেশের ডাক্তার, এখানে এসে হয়ে গেলাম নার্স। আর তোর মা বিশ্ববিদ্যালয়ে পড়াতো, এখানে শেল্টার হোমে কাজ করে। ক্যাজুয়ালের কোনো ঠিক নেই, কখনো দিনে, কখনো রাতে, কখনো সন্ধ্যায়, কখনো বিকেলে। অথচ এর মধ্যে তুই কবে এত বড় হয়ে গেলি রে মা? আমার সেই 3 বছরের ছোট মেয়েটা এই কানাডায় বড় হতে হতে ডাক্তার হয়ে গেল, আমি তো টেনে পেলাম না। হ্যাঁ, আমার মেয়ে আজ ডাক্তার। আমার আজ কি আনন্দের দিন, আজ তো আমার হার্টের দিন, কিন্তু আমার হার্ট পাচ্ছে না। আমার চোখের জল আসে কেন? আমি হাঁটবো, আমি আজ হাঁটবো। ওরে মা, আমি আজ হাঁটবো। আমার মেয়ে ডাক্তার, আমি হাঁটবো। এই ছিল আমাদের রামগরুরের ছানার পরিবেশনা। আপনাদের আবারও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আমি একটু সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিই। একদম সবার পরে জুসি ডায়ানা বিশ্বাস। জুসি একই সঙ্গে দুটো চরিত্রে অভিনয় করেছে, উপস্থাপিকা এবং ডাক্তারের চেম্বারের যে হেল্প ডেস্ক সহকারী। তারপরে অনুপ সেনগুপ্ত অভিনয় করেছেন। এরপর রয়েছেন এলিনা মিতা, প্রথম নারীর ভূমিকায়। তারপর রয়েছেন আমাদের মৃণাল বন্দ, ব্যারিস্টার প্রহরহিত। এরপরে আমাদের সুভাষ দাস আহ্লাদউদ্দিনের ভূমিকায়। বাবা মাহমুদুল ইসলাম সেলিম। সুকন্যা দাস কন্যা এবং টিম হর্ডনের সংস্কার। ইশরাত দীপ্তি মায়ের ভূমিকায় ছিলেন। ম্যাক আজাদ আমাদের রিয়েলটর জয়। আবিদ আহমেদ কবির, ডাকনাম কনক, তিনি হচ্ছেন আরিফ সর্বকাজী, তিনি চমৎকার নেচেছেন আপনাদের সামনে। এরপরে আমাদের আশরাফ রানা, বৃত্তাংশু হিতাকাঙ্ক্ষী। নাহিদ আশরাফি দ্বিতীয় নারীর ভূমিকা ছিলেন। আমাদের একদম বামে রয়েছেন সেলিম চৌধুরী ভাই, তিনি আমাদের আজকের এই দুটো নাটকেরই আলোক পরিকল্পনা ও প্রক্ষেপণের দায়িত্বে ছিলেন। আমাদের
দুটো নাটকেরই সুন্দর সঙ্গীত আয়োজন করেছেন অমিতাভ দাস, তিনি আজকে শারীরিক অসুস্থতার কারণে আমাদের সাথে থাকতে পারেননি। এরপর মামুন কায়সার, মামুন ভাই সঙ্গীত আয়োজনে ছিলেন এবং আজকে শব্দশক্তিখানে ছিলেন। পাশাপাশি আমি একটু কৃতজ্ঞতা জানাতে চাই আজকের হলের জারেড, রব, মাইক, ডন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর হেল্প, অ্যাপ্রিসিয়েট। এই ছিল মোটামুটি আমাদের আজকের দুটো নাটকের পরিবেশনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আগামীতে আবার হয়তো দেখা হবে। আমাদের জন্য আপনাদের শুভকামনা প্রত্যাশা করছি। ভালো থাকুন, সুন্দর থাকুন, শুভরাত্রি।